হাই স্টুডেন্টস, এখন আমি ক্লাস 9-এর WBBSE ক্লাস 9-এর ভূগোল বইয়ের চ্যাপ্টার 8 ওয়েস্ট বেঙ্গল, এই চ্যাপ্টারটির ড্রেনেজ অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে পশ্চিমবঙ্গের নদনদী, এই যে চ্যাপ্টারটা আছে এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বাংলা মানেগুলো বলে দেব। এখানে খুব কঠিন কঠিন শব্দ আছে যেগুলোর মানে আমি বলে দেব। এই মানেগুলো বুঝে পড়লে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে পুরো চ্যাপ্টারটা বুঝতে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু চ্যাপ্টার না বুঝে গড়গড় করে ইংরেজি পড়ে যায়, এতে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। তোমাদের চ্যাপ্টারগুলো বুঝে পড়তে হবে, ইংরেজি শব্দগুলোর বাংলা মানে জানতে হবে, তাহলে তোমাদের শব্দ ভাণ্ডারও সমৃদ্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা বুঝে পড়তে পারবে। গড়গড় করে পড়ে গেলে কিন্তু মানে না বুঝে তাহলে কিন্তু শুধুমাত্র মুখস্থই হতে পারে, কিন্তু চ্যাপ্টারটা বুঝতে পারবে না। তাই আমি বলবো তোমরা বুঝে পড়ো এবং আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে সমস্ত ওয়ার্ডের মানে বলে তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি। শুরু করা যাক। ড্রেনেজ অফ ওয়েস্ট বেঙ্গল। ইন্ট্রোডাকশন, সূচনা। ওয়েস্ট বেঙ্গল ইজ এ ল্যান্ড অফ ইনিউমারেবল রিভার্স অ্যান্ড স্ট্রিমস। ওয়েস্ট বেঙ্গল একটা ভূমি, অফ ইনিউমারেবল মানে অসংখ্য রিভার্স, নদী এবং স্ট্রিমস ছোট পাহাড়ি নদীর একটা ভূমি। দিস রিভার্স ক্যান বি গ্রুপড ইনটু 4 মেইন ক্যাটেগরিজ। এই নদীগুলোকে গ্রুপ করা যেতে পারে, ভাগ করা যেতে পারে 4টে ক্যাটেগরিজ, 4টে বিভাগে, অ্যাকর্ডিং টু দেয়ার ডিরেকশন, তাদের ডিরেকশন অনুযায়ী তারা কোন দিকে গেছে নদীগুলো, অ্যান্ড ফ্লো অ্যান্ড ইম্পর্টেন্স। ডিরেকশন অফ ফ্লো মানে নদীর গতিটা কোন দিকে গেছে, অ্যান্ড ইম্পর্টেন্স এবং গুরুত্বের দিক দিয়ে। দিস আর, এই 4টে শ্রেণী বিভাগ বা ক্যাটেগরি হলো: নাম্বার 1, দ্য গঙ্গা। ইট ইজ দ্য প্রিন্সিপাল রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রিন্সিপাল রিভার মানে প্রধান নদী। দি গঙ্গা begins its flow from the ice cave of গোমুখ in Himalayas. গঙ্গা শুরু করেছে মানে উৎপন্ন হয়েছে, তার প্রবাহকে উৎপন্ন করেছে বা শুরু করেছে আইস কেভ মানে হলো বরফ গুহা, বরফের গুহা থেকে, অফ গোমুখ থেকে। এই গোমুখ নামটা তোমাদের মনে রাখতে হবে। গোমুখ থেকে উৎপন্ন হয়েছে, ইন হিমালয়াস, হিমালয় পর্বতের গোমুখ থেকে উৎপন্ন হয়েছে, অফ উত্তরাখণ্ড রাজ্যের, অ্যান্ড ট্রাভেলস ডাউন দ্য নর্থ প্লেন্স। এবং গঙ্গা বয়ে চলেছে নর্দার্ন প্লেন্স মানে উত্তরের সমভূমির মধ্যে দিয়ে গঙ্গা বয়ে চলেছে। আমি এখানে গোমুখ এই যে নামটাকে হাইলাইট করে দিলাম যাতে তোমাদের মনে থাকে গঙ্গা আমাদের যে পবিত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, গোমুখ থেকে, উত্তরাখণ্ড রাজ্যের গোমুখ থেকে। আফটার ক্রসিং দ্য রাজমহল হিল ইন বিহার, রাজমহল হিলকে ক্রস করার পর মানে পার হওয়ার পর, ইন বিহারে, ইট এন্টার্স, এটা ঢুকে পড়ে, ইনটু ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, নিয়ার ধুলিয়ান ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জেলার ধুলিয়ানের কাছে, এ ডিস্ট্রিবিউটারি এন্টার্স, একটা শাখা, ডিস্ট্রিবিউটার মানে নদীর শাখা, একটা শাখা, এন্টার্স দ্য বাংলাদেশ, এন্টার করেছে কোথায়, বাংলাদেশে, নোন অ্যাজ, যেটা পরিচিত পদ্মা নামে। দ্য আদার ব্রাঞ্চ, অন্যান্য শাখাটা, বেন্ডস টুয়ার্ডস, সেটা ঘুরে গেছে, টুয়ার্ডস দ্য সাউথ, দক্ষিণ দিকে, ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে। তোমরা জানো এই নদীটার নাম ভাগীরথী হুগলি নদী, যেটা আমরা দেখতে পাই সচরাচর। পদ্মা তো আমরা দেখতে পাই না, কারণ পদ্মা বাংলাদেশে রয়েছে। অ্যান্ড ফ্লোজ ইন এ নর্থ সাউথ ডিরেকশন, এবং এটা বয়ে গেছে উত্তর দক্ষিণ দিকে, অ্যাজ দ্য ভাগীরথী নামে। দ্য সাউদার্ন পার্ট অফ ভাগীরথী ইজ নোন অ্যাজ দ্য হুগলি বা হুগলি রিভার। সাউদার্ন পার্ট মানে দক্ষিণ অংশ, ভাগীরথী নদীরই দক্ষিণ অংশ, সেটা পরিচিত হুগলি নদী হিসেবে।
দ্য ভাগীরথী হুগলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার। ভাগীরথী হুগলি হলো সব থেকে গুরুত্বপূর্ণ নদী অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার, ফ্রম ইকোনমিক অ্যান্ড জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ, অর্থনৈতিক এবং জিওগ্রাফিক্যাল ভৌগোলিক পয়েন্ট অফ ভিউ দৃষ্টিভঙ্গির দিক থেকে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পোর্ট মানে বন্দর ইন ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতে। স্ট্যান্ডস অন দ্য ইস্টার্ন ব্যাঙ্ক অফ দ্য হুগলি রিভার। এই কলকাতা রয়েছে হুগলি নদীর পূর্ব তীরে। ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর। এরপর দ্য ভাগীরথী হুগলি হ্যাজ মেনি ট্রিবিউটারিজ অ্যান্ড ডিস্ট্রিবিউটারিজ। ভাগীরথী হুগলি নদীর অনেক উপনদী আছে, অর্থাৎ ভাগীরথী হুগলি নদীতে যে নদীগুলো এসে মেশে, কোনো নদীতে যে নদীগুলো এসে মেশে তাকে বলা হয় উপনদী। আর ডিস্ট্রিবিউটার্স মানে শাখা নদী, একটা নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায় তাকে বলা হয় শাখা নদী। তাহলে ভাগীরথী হুগলি রিভারের অনেক উপনদীও আছে, আবার শাখা নদীও আছে। উইথ অল ইটস রিভার সিস্টেম, এর সমস্ত রিভার সিস্টেম, ইট ফাইনালি ফ্লোস ইনটু বে অফ বেঙ্গল। এর সমস্ত রিভার সিস্টেম মানে হচ্ছে উপনদী, শাখা নদী সবগুলো নিয়ে ইট ফাইনালি ফ্লোস ইনটু, এটা শেষ পর্যন্ত প্রবাহিত হয়েছে কোথায় না, প্রবাহিত হয়ে পড়েছে বে অফ বেঙ্গল, সাগরে, ফর্মিং এ গ্রেট ডেল্টা, তৈরি করেছে একটা বিশাল বদ্বীপ, ইন ইটস মাউথ, এর মুখে। অর্থাৎ মাউথ বলতে এখানে বোঝানো হচ্ছে মৌ নয়, যেখানে সাগরে গিয়ে মিলিত হয়েছে সেখানে অনেক বড় ডেল্টা বদ্বীপ তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গলের। এবারে দ্য রিভার অফ নর্থ, এটা হলো গিয়ে ওয়ান দ্য গঙ্গা। এবারে হচ্ছে দ্য রিভার অফ দ্য নর্থ অর স্নো ফেড রিভার্স, উত্তরের নদী আর স্নো ফেড মানে যে সকল নদী বরফ জলে পুষ্ট তাদেরকে বলা হয় স্নো ফেড রিভার্স। দ্য ইম্পর্টেন্ট রিভার্স অফ দি নর্থ আর দ্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নদী নর্থের, উত্তরের, সেইগুলো কি কি নদী? দ্য ইম্পর্টেন্ট রিভার অফ দ্য নর্থ আর দ্য কি তিস্তা। উত্তরের যে নদীগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট রিভার কি? তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, সংকোচ, রায়ডাক, রঙ্গিত অ্যান্ড মেচি। এগুলো কিন্তু উত্তরের অঞ্চলের, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নদী। মোস্ট অফ দিস রিভার্স, এই রিভারগুলোর বেশিরভাগ রিভার্স রাইজ ফ্রম, এখানে মোস্ট অফ দিস রিভার্স রাইজ ফ্রম হবে, রাইজ মানে হচ্ছে জেগে উঠে যাওয়া, বেরিয়ে এসছে, রাইজ ফ্রম। তাহলে এখানে লিখে দিই রাইজ ফ্রম, এগুলো উৎপন্ন হয়েছে দ্য মেল্টেড স্নো, বরফ গলা জলে, অর মেল্ট ওয়াটার, তার মানে হচ্ছে গলা জলের দ্বারা, মেল্ট ওয়াটার অফ দ্য হিমালয়াস, হিমালয় পর্বতের বরফ গলা জলে এই নদীগুলো পুষ্ট। দিস রিভার্স ফ্লো ফ্রম নর্থ টু সাউথ, এই নদীগুলো প্রবাহিত হয়েছে উত্তর থেকে দক্ষিণে। এরপরে দ্য তিস্তা, তোরসা, জলঢাকা অ্যান্ড রায়ডাক আফটার ফ্লোয়িং থ্রু দ্য নর্দার্ন ডিস্ট্রিক্টস দার্জিলিং। তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এগুলো প্রবাহিত হয়েছে দার্জিলিং এর যে উত্তরের যে আমাদের দার্জিলিং জেলার এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং, তারপরে হচ্ছে কালিম্পং, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, জলপাইগুড়ি দিয়ে প্রবাহিত হয়েছে। এগুলো সব কিন্তু মানে ডিস্ট্রিক্ট, জেলা। দার্জিলিং, কালিম্পং, তারপর হচ্ছে জলপাইগুড়ি অ্যান্ড কোচবিহার, এই জেলাগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। জয়েন দা ব্রহ্মপুত্রের সঙ্গে যোগদান করেছে, অর দা যমুনা অথবা যমুনা নদীর সঙ্গে, রিভার ইন বাংলাদেশ,
বাংলাদেশে যে ব্রহ্মপুত্র আর যমুনা নদী আছে সেই বাংলাদেশে গিয়ে মিলিত হয়েছে এই চারটে নদী, এটা মাথায় রাখতে হবে। দ্য অ্যাস্ট্রি, তাহলে আর দ্য আত্রেই, দ্য আত্রেই উচ্চারণটা হবে আত্রেই, বুঝতে পারছো? দ্য আত্রেই পাসেস, আত্রেই কোথা থেকে গেছে? পাসেস, আত্রেই পাসেস থ্রু দ্য দিনাজপুর, আত্রেই পাস করেছে দিনাজপুরের মধ্যে দিয়ে। ডিস্ট্রিক্ট অ্যান্ড জয়েন্টস দ্য যমুনা, যমুনা নদী, এটা কিন্তু আমাদের এখানে দেখা যায় না। বাংলাদেশে, বাংলাদেশে যে ব্রহ্মপুত্র নদী আছে তাকে যমুনা বলা হয়। দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড জয়েন্টস দ্য যমুনা ইন বাংলাদেশ, বাংলাদেশ এখানে মেনশন করাই আছে। দ্য মহানন্দা ড্রেইনস দ্য লার্জেস্ট পার্ট অফ নর্থ বেঙ্গল, মহানন্দা বয়ে গেছে লার্জার পার্ট, অনেক অংশ দিয়ে নর্থ বেঙ্গলের প্লেইনস, নর্থ বেঙ্গল উত্তর বাংলার সমভূমির মধ্যে দিয়ে, অ্যান্ড জয়েন্টস দ্য গঙ্গা, এবং গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এগুলো সব উত্তরের নদী, কিন্তু গঙ্গা নদীর সঙ্গে এগুলো মিলিত হয়ে গেছে। এ ব্রিফ অ্যাকাউন্ট অফ ইম্পর্টেন্ট রিভার্স অফ নর্থ ইজ গিভেন বিলো, একটা ছোট্ট অল্প অ্যাকাউন্ট, এখানে বর্ণনা দেওয়া হচ্ছে অফ ইম্পর্টেন্ট রিভার, গুরুত্বপূর্ণ নদীগুলোর, অফ নর্থ ইজ গিভেন বিলো, নর্থে এখানে নিচে দেওয়া আছে। তিস্তা, তিস্তা ইজ দ্য লার্জেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, তিস্তা হলো গিয়ে সব থেকে বড় নদী উত্তর বাংলার। লাচেন রিভার অফ তিব্বত, লাচেন রিভার তিব্বতের, লাচেন রিভার তিব্বতের, অ্যান্ড লাচুং অফ সিকিম, সিকিমের লাচুং টু ফর্ম দ্য রিভার, তাহলে লাচেন রিভার অফ তিবেত, তিব্বতের লাচেন রিভার তিবেত অ্যান্ড লাচুং অফ সিকিম জয়েন, এখানে হবে লাচুং রিভার অফ সিকিম জয়েন, এখানে হবে জয়েন, এই দুটো নদী যোগদান করেছে টু ফর্ম দ্য রিভার, এই নদীটাকে তৈরি করতে। তিস্তা নদী তাহলে বুঝতে পারছো কোন কোন নদীর দ্বারা তৈরি হয়েছে? লাচেন রিভার তিব্বতের আর লাচুং সিকিমের, এই জায়গাটা আমি একটু হাইলাইট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। লাচুং অফ সিকিম, এই দুটো নদী কিন্তু যোগদান করে এই নদীটা তৈরি হয়েছে তিস্তা। ইট ইজ জয়েন্ট বাই গ্রেট রঙ্গিত নিয়ার দার্জিলিং ডিস্ট্রিক্ট, দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের কাছে, জেলার কাছে গ্রেট বিশাল রঙ্গিত রিভারের সঙ্গে এরা জয়েন করেছে, রঙ্গিত রিভার এর সঙ্গে জয়েন করেছে এই নদীর সঙ্গে। ইট সেপারেটস কালিম্পং, এই নদীটা সেপারেট করেছে মানে আলাদা করে দিয়েছে কালিম্পং ফ্রম দ্য স্টেট অফ সিকিম, কালিম্পং জেলাটাকে সিকিম যে রাজ্য তার থেকে এই নদীটা সেপারেট করে দিয়েছে, অর্থাৎ কালিম্পং আর সিকিমের মধ্যে দিয়ে এই নদীটা গেছে, সিকিমের বর্ডার আর কালিম্পং এর বর্ডার। তিস্তা রিভার ফ্লাডস এভরি ইয়ার, তিস্তার নদী প্রত্যেক বছর বন্যা সৃষ্টি করে। অ্যান্ড সো টু কন্ট্রোল ফ্লাড, তাই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, অধিকন্তু ফর ইরিগেশন, সেচ করার জন্য, জলসেচ করার জন্য, ইরিগেশন মানে জলসেচ, অ্যান্ড হাইডেল পাওয়ার এবং জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য, জেনারেশন বিদ্যুৎ উৎপাদন করার জন্য, এই ব্যারেজ একটা বাঁধ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, একটা বাঁধ নির্মিত করা হয়েছে অন ইট, তাহলে তিস্তা নদীর উপর একটা বাঁধ নির্মাণ করা হয়েছে কেন? জলসেচ করার জন্য, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, আর জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য। তা মহানন্দা, ইট রাইজেস ফ্রম মহালধিরাম রেঞ্জ, এটা মহালধিরাম রেঞ্জ থেকে রাইজেস মানে উত্থিত হয়েছে মানে উঠে এসছে বা উৎপন্ন হয়েছে, অফ দ্য দার্জিলিং ডিস্ট্রিক্ট, দার্জিলিং জেলার, অ্যান্ড ফ্লোস থ্রু নর্থ বেঙ্গল, এবং এটা ফ্লো করেছে থ্রু নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের কিন্তু উত্তর বাংলার এটাই কিন্তু সব থেকে বড় নদী। ইট হ্যাজ মেনি ট্রিবিউটারিজ, এটার অনেক ট্রিবিউটারি রয়েছে, লাইক উপনদী রয়েছে, লাইক বালাসান, মেচি, নাগার, এই তারপরে হচ্ছে পুনর্ভাবা এইগুলো, আর কালিন্দী এক্সেট্রা, এগুলো সব উপনদী, মানে এই নদীগুলি এসে মহানন্দা নদীতে মিশেছে, এটা বুঝতে হবে। ইট ইজ নেভিগেবল থ্রু আউট দ্য ইয়ার, এটা সারা বছর এই নদীর মধ্যে দিয়ে
যাতায়াত করা যায়, অর্থাৎ নৌ চলাচল করা যায়। নেভিগেবল কথাটার মানে নৌ চলাচলের যোগ্য। দ্য জলঢাকা, ইট ইজ দ্য লার্জেস্ট রিভার অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব থেকে বড় নদী। ইট ইজ জয়েন্ট বাই সেভারেল ট্রিবিউটারিজ, এটা সঙ্গে অনেক যে ট্রিবিউটারি মানে উপনদী জলঢাকার সঙ্গে জয়েন করেছে, লাইক দায়না, বিন্দু খোলা আর বিরু খোলা। তাহলে এই তিনটে নদী DAINA তোমরা দেখতে পাচ্ছ, ডাইনা, বিন্দু খোলা আর বিরু খোলা, এই তিনটে নদী কিন্তু এসে জলঢাকাতে মিশেছে। আমি এখানে এটাকে হাইলাইট করে দিচ্ছি কটা নদী মিশেছে। দিজ আর, এইগুলো হয় মাউন্টেনিয়াস স্ট্রিমস, এগুলো হচ্ছে পাহাড়ি নদী। পাহাড়ি ছোট নদীকে স্ট্রিমস বলা হয়। লোকালি কল্ড খোলা, লোকালি মানে আঞ্চলিকভাবে এগুলোকে খোলা বলা হয়। দিস রিভার ফ্লাডস এভরি ইয়ার, এই নদীগুলো প্রত্যেক বছর বন্যা সৃষ্টি করে, বা এই নদীগুলোর থেকে প্রত্যেক বছর বন্যা হয়, নদীগুলিতে বন্যা হয়। অ্যান্ড সো ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, তাই বাঁধ নির্মাণ করা হয়েছে ফর কন্ট্রোলিং ফ্লাড, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, অ্যান্ড ফর জেনারেটিং হাইডেল পাওয়ার, এবং জেনারেট করার জন্য হাইডেল পাওয়ার, তার মানে হচ্ছে জলবিদ্যুৎ। বাঁধ নির্মাণ করে বন্যা কন্ট্রোল করা হচ্ছে আর জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বাট নাম্বার 3, দ্য রিভার্স অফ ওয়েস্ট অর দ্য রেইন ফেড রিভার্স, পশ্চিম দিকের নদীগুলি আর রেইন ফেড মানে বৃষ্টির জলে পুষ্ট নদী, এগুলো কিন্তু বরফ গলা জলে নয়। দেখো এখানে রেইন ফেড আছে রিভার্স। দ্য রিভার্স অফ ওয়েস্টার্ন পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম প্রান্তের নদীগুলি আর দ্য দামোদর, ময়ূরাক্ষী, অজয়, তারপরে হচ্ছে কংসাবতী, তারপরে হচ্ছে অ্যান্ড রূপনারায়ণ, এই যে নদীগুলো আছে, দিস অরিজিনেটস ফ্রম ছোটনাগপুর, এগুলো ছোটনাগপুর প্লেটা, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। আর অরিজিনেট ইন দ্য ফারদার ওয়েস্ট, অনেক পশ্চিমে, অ্যান্ড ফ্লো, এবং প্রবাহিত হচ্ছে টুয়ার্ডস দ্য সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে টু জয়েন ভাগীরথী হুগলি রিভার, ভাগীরথী হুগলি রিভারে নদীতে জয়েন করার জন্য, মানে যোগদান করার জন্য। এগুলো সব ভাগীরথী হুগলিতে এসে মিশেছে, এই চারটে নদী মনে রাখতে হবে, দামোদর, ময়ূরাক্ষী, অজয় আর কংসাবতী, এবং 5টা নদী রূপনারায়ণ। দে আর সিজনাল রিভার্স, এগুলো কিন্তু সিজনাল মানে কি, এরা সারা বছর এরা প্রবাহিত হয় না, এরা বর্ষাকালে প্রবাহিত হয়, তাই সিজনাল। আর আগের নদীগুলো যেগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে সেগুলো সবই কিন্তু সারা বছর প্রবাহিত হয়, আর এরা সিজনাল, শুধুমাত্র বর্ষাকালে প্রবাহিত হয়। তাহলে দে ফ্লাড ডিউরিং রেইনি সিজন, এইগুলোতে বন্যা হয় রেইনি সিজন, বর্ষাকালে। ড্যামস হ্যাভ বিন কনস্ট্রাক্টেড অন দিস রিভার্স, এই নদীগুলোর উপরে বাঁধ নির্মাণ করা হয়েছে টু কন্ট্রোল ফ্লাড, বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য, জেনারেট হাইডেল পাওয়ার, উৎপন্ন করার জন্য জলবিদ্যুৎ, ফর ইরিগেশন জলসেচ করার জন্য, পিসি কালচার করার জন্য, ফ্লাড আর হাইডেল পাওয়ার, ইরিগেশন আর পিসি কালচার করার, এই পিসি কালচার এটা হচ্ছে তোমাদের হচ্ছে কৃষিবিদ্যা অ্যান্ড আদার পারপাসেস, অন্যান্য উদ্দেশ্যে এই নদীর জলগুলোকে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? এবারে নেক্সট পরেরটা যেটা আসছে 4 নম্বর, দ্য টাইডাল রিভার অফ সাউথ, দক্ষিণের জোয়ারের জলে পুষ্ট নদী, অর্থাৎ বঙ্গোপসাগরের যে জোয়ার হয় তার দ্বারা যে নোনার জল ঢুকে এই নদীগুলো তৈরি করেছে। একটা দেখলি হিমালয় পাহাড় থেকে সারা বছর জল থাকে। 2 নম্বর হচ্ছে কি না, সেটা হলো পশ্চিমের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, এগুলো বর্ষাকালে জল থাকে। আর একটা টাইডাল রিভার অফ সাউথ, দক্ষিণের যে টাইডাল রিভার, দক্ষিণের যেটা হচ্ছে জোয়ারের জলে পুষ্ট, অর্থাৎ লবণ জল যেটা রয়েছে, সল্ট ওয়াটার, এগুলো সবই দেখো। দ্য রিভার্স ইন হুইচ
দ্য টাইডস রাইজ অ্যান্ড ফল। টাইডস জোয়ারের রাইজ হওয়া, জোয়ার অর্থাৎ জোয়ার হওয়া অ্যান্ড ফল এবং ভাটা হওয়া। আর কল্ড এগুলোকে বলা হয় টাইডাল রিভার্স। এগুলোকে বলা হয় টাইডাল রিভার্স, এগুলোকে টাইডাল নদী বলে। তাহলে এখানে আমি টাইডাল রিভার কাকে বলে তোমরা বুঝতে পারছো। টাইডাল রিভার হচ্ছে যে নদীগুলি জোয়ারের সঙ্গে সঙ্গে যে নদীগুলো জেগে ওঠে আর ভাটার সময় যেই নদীগুলো শুকিয়ে যায় সেগুলোকে টাইডাল রিভার বলে, নদী বলে। দি রিভার্স অফ সাউদার্ন ডেল্টাস, দক্ষিণের যে বদ্বীপ আছে তার যে নদীগুলি অফ ওয়েস্ট বেঙ্গলের আর অফ দিস টাইপ, এই ধরনের। দ্য ইম্পর্টেন্ট রিভার্স অফ দিস ক্যাটাগরি আর, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নদী এই ক্যাটাগরি এই অঞ্চলের সেগুলো কি আর ইছামতি, মাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, তারপরে হচ্ছে রায়মঙ্গল, তারপরে হচ্ছে পিয়ালি, এখানে হবে পিয়ালি অ্যান্ড গোসাবা। এগুলো একটু প্রিন্টিং মিস্টেক, এগুলো হচ্ছে প্রিন্টিং মিস্টেক, মানে এগুলো হচ্ছে টাইপিং মিস্টেক। ঠিকঠাক ভাবে বলতে গেলে, অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে গেলে, দিস আর অল টাইপিং মিস্টেক, ডোন্ট মাইন্ড। পিয়ালি অ্যান্ড গোসাবা এই নদীগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট হয়, মানে বঙ্গোপসাগরের জোয়ারের জলে, অর্থাৎ বুঝতে পারছো পশ্চিমবঙ্গের শেষের দিকে চলে গেছে, একদম দক্ষিণ দিকে চলে গেছে। এই নদীগুলো পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে অবস্থিত। দিস রিভার্স ফ্লো স্লোলি ইনটু সি, এই নদীগুলি ফ্লো করে স্লোলি, একদম ধীরে ধীরে সমুদ্রে, উইথ অল্টারনেট রাইজ অ্যান্ড ফল অফ টাইডস। অল্টারনেট মানে কি? অল্টারনেট মানে হচ্ছে পরিবর্তনশীল, রাইজ অ্যান্ড ফল অফ টাইডস জোয়ারের উত্থান পতন, অর্থাৎ জোয়ার হওয়া আর ভাটার সঙ্গে সঙ্গে এগুলো, জোয়ারের আর ভাটার সঙ্গে সঙ্গে এগুলো নদীগুলো পড়েছে কোথায়? স্লোলি সমুদ্রে গিয়ে পড়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। অ্যাট হাই টাইডস দিস রিভার আর ফুল অ্যান্ড ওভারফ্লো, যখন জোয়ার হয় তখন এই নদীগুলো ফুল অ্যান্ড ওভারফ্লো, ভর্তি হয়ে যায় এবং ওভারফ্লো ছাপিয়ে যায়। দ্য সাউদার্ন পার্টস হোয়ার দ্য রিভার্স মিট দ্য সি অ্যান্ড ওয়াইড, দক্ষিণ দিকটা যেখানে এই নদীগুলো সমুদ্রের সঙ্গে মিট করে, সমুদ্রে গিয়ে পড়ে, সেখানটা কিন্তু ওয়াইড, সেখানটা কিন্তু খুব চওড়া। হেন্স ডিউরিং হাই টাইডস, তাই হাই টাইডের সময়, জোয়ারের সময়, দ্য টাইডাল ওয়াটার হচ্ছে জোয়ারের জল, অ্যাপ্রোচেস দ্য রিভার, নদীতে ঢুকে পড়ে, অ্যান্ড মুভ আপ দ্য রিভার্স, এবং নদীগুলোকে মুভ আপ করে, মানে নদীগুলোকে ফুলিয়ে তোলে, লাইক এ ওয়াল, একটা দেওয়ালের মতো, অফ ওয়াটার, একটা জলের দেওয়ালের মতো, ফর্মিং এ টাইডাল বোর্ড, এবং তৈরি করে একটা টাইডাল বোর্ড তৈরি করে। বুঝতে পারছো? এই নদীগুলো কিন্তু যেহেতু যখন সাগরে গিয়ে মেশে তখন কিন্তু এটা নদীগুলো চওড়া, আর যখন সাগর থেকে আরো এই নদীগুলো ভিতরের দিকে ঢুকে যায় তখন কিন্তু সরু, তাই এই নদীগুলোকে দেখতে অনেকটা ফানেলের মতো হয়। বুঝতে পারছো? ফর্মিং এ টাইডাল বোর্ড তৈরি করে এরা। লেন্থ অফ মেজর রিভার্স অফ ওয়েস্ট বেঙ্গল এর যে নদীগুলো, মেজর রিভারগুলো, প্রধান নদীগুলো সেই ওয়েস্ট বেঙ্গলের, এখানে লেন্থ সম্পর্কে বলা আছে। রিভার দেখতেই পাচ্ছ, গঙ্গার এখানে লেন্থ কত দেওয়া আছে, 2530, দামোদর 592, তিস্তা 411, মহানন্দা 310, কংসাবতী 336, অজয় 228, এগুলো সব কিলোমিটার, রূপনারায়ণ 238, আর জল ঢাকা হচ্ছে 186। এগুলো সব পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে গেছে, কিন্তু দেখো সব থেকে বেশি বড় হচ্ছে 2530 কিলোমিটার, এটা গঙ্গা নদী। তাহলে এই বুঝতে পারছো যে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী। এরপরে ব্রিফ ওভারভিউ অফ ওয়াটার রিসোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে একটা ধারণা, ওভারভিউ, ওয়াটার রিসোর্স, জলের যে জলসম্পদ, ওয়েস্ট বেঙ্গলের যে জলসম্পদ, তার একটা ব্রিফ, একটা অল্প একটা ধারণা। ওয়াটার রিসোর্সেস আর সোর্সেস অফ ওয়াটার রিসোর্সেস, এগুলো হচ্ছে জলের উৎস, দ্যাট আর ইউজফুল ফর এগ্রিকালচার, এগুলো হচ্ছে কৃষিকার্যের জন্য উপযুক্ত, ইন্ডাস্ট্রিয়াল
শিল্পের জন্য, হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, গৃহস্থালির কাজের জন্য লাগে। জল তো কাজে লাগবেই, সব জায়গায় লাগবে, কৃষিক্ষেত্রে লাগবে, শিল্পে লাগবে, আর বাড়ির কাজে লাগবে। দ্য মেজরিটি অফ হিউম্যান ইউজেস ফ্রেশ ওয়াটার, মানুষদের মধ্যে বেশিরভাগই ফ্রেশ ওয়াটার ইউজ করে, ব্যবহার করে। অ্যাবাউট 97% অফ দ্য ওয়াটার অন দ্য আর্থ ইজ স্যালাইন। পৃথিবীর 97% জল কিন্তু স্যালাইন, লবণাক্ত। স্যালাইন মানে লবণাক্ত। অ্যান্ড অনলি 3% ইজ ফ্রেশ ওয়াটার, শুধুমাত্র 3% হচ্ছে স্বাদু জল বা মিষ্টি জল রয়েছে। ওভার 2/3 অফ দিস ওয়েস্ট বেঙ্গল ফ্রেশ ওয়াটার ইজ এক্সিস্টিং ইন দ্য, কোথায় এক্সিস্ট করছে? ইন দ্য ফর্ম অফ গ্লেসিয়ার্স। তাহলে 2/3, 3/2 অফ দিস ওয়েস্ট বেঙ্গল ফ্রেশ ওয়াটারের ইজ এক্সিস্টিং, সেটা ফ্রেশ ওয়াটারটা কোথায় পাওয়া যায়? এক্সিস্টিং ইন দ্য ফর্ম অফ গ্লেসিয়ার। গ্লেসিয়ার হয়ে রয়েছে হিমালয়ে, অর্থাৎ দার্জিলিং জেলায় যে পাহাড় আছে তার উপরে গ্লেসিয়ারের উপরে রয়েছে। অ্যান্ড পোলার আইস ক্যাপস, এবং পোলার মানে হচ্ছে মেরুগত আইস ক্যাপ হিসেবে রয়েছে। দ্য পোলার আইস ক্যাপ, দ্য রিমেইনিং পোলার আইস ক্যাপ। তাহলে এখানে একটা ফুল স্টপ হবে, এটা একটা প্রিন্টিং মিস্টেক ছিল, আমি ঠিক করে দিচ্ছি। সামনে বই রেখেছি, যাতে যদি কোনো মিস্টেক হয় তাহলে আমি মিস্টেকগুলো ঠিক করে দিচ্ছি, এবং বাংলা মানেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বলে দিচ্ছি, যাতে তোমরা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, এবং পুরো বইটা ধরে ধরে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে পড়বে, বুঝে পড়বে, তাহলেই তো মানে পড়াটার যে কি মজা সেটা তোমরা বুঝতে পারবে। দ্য রিমাইনিং আনফ্রোজেন ফ্রেশ ওয়াটার, আর যে অবশিষ্ট, যেটা জমে নেই, জমা নয় ফ্রেশ ওয়াটারটা, সেটা যে ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল, ইজ ফাউন্ড মেইনলি অ্যাজ গ্রাউন্ড ওয়াটার, এটাকে দেখা যায় গ্রাউন্ড ওয়াটার হিসেবে, মানে ভৌম জল, অর্থাৎ মাটির তলায় জল হিসেবে পাওয়া যায়। উইথ অনলি এ স্মল ফ্র্যাকশন প্রেজেন্ট অ্যাবাভ গ্রাউন্ড, শুধুমাত্র একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ জল পাওয়া যায় মাটির উপরে অ্যাজ সারফেস ওয়াটার। সারফেস ওয়াটার মানে উপরিতল, পৃথিবীর উপরিতলের জল হিসেবে, অর ইন দ্য এয়ার, অথবা বায়ুতে রয়েছে। সারফেস ওয়াটার ইজ দ্য ওয়াটার, সারফেস ওয়াটার হলো ওয়াটার অ্যাভেলেবেল, যেগুলোকে পাওয়া যায় অন দ্য সারফেস, পৃথিবীর পৃষ্ঠের উপরে, ইন স্ট্রিমস, পাহাড়ি নদীগুলোতে, রিভার নদীগুলোতে, লেক, হ্রদগুলোতে, ওয়েটল্যান্ড জলাজমিতে, সি অ্যান্ড ওশান সমুদ্রে এবং মহাসমুদ্রে, অ্যান্ড ইন দ্য ফর্ম অফ আইস ইন গ্লেসিয়ার, এবং আইস হিসেবে থাকে গ্লেসিয়ারগুলোতে, অর্থাৎ হিমশৈলগুলোতে, গ্লেসিয়ার। মাউন্টেন টপ, পাহাড়ের উপরে দেখা যায়, মাউন্টেন টপে রয়েছে পাহাড়ের উপরে। অ্যান্ড ইন পোলার এরিয়া, এবং পোলার এরিয়াতে, ওই উত্তর মেরু দক্ষিণ মেরুতে, সেখানে কিন্তু এই পোলার এরিয়াতে বরফ হিসেবে রয়েছে। ওগুলো সবই কিন্তু নোনতা জল নয়, মিষ্টি জল। গ্রাউন্ড ওয়াটার ইজ দ্য ওয়াটার লোকেটেড বিনেথ আর্থ, গ্রাউন্ড ওয়াটারকে পাওয়া যায় বিনিথ আর্থ, অর্থাৎ পৃথিবীর নিচে, সারফেস, পৃথিবীর নিজের তলায়, ইন সয়েল পোর্স, মাটির যে সূক্ষ্ম ছিদ্রগুলো আছে, মাটির ভিতরে যে খুব সূক্ষ্ম যে ছিদ্র আছে, তাকে পোর বলা হয়, রন্ধ্র বলে বাংলায়, এগুলোকে পোর বলা হয়। অর ইন বিটুইন লেয়ার অফ রকস, বা এগুলো রয়েছে রক মানে শিলা, মাটির ভিতরে শিলা রয়েছে, রক, সেই শিলাগুলোর এক একটা লেয়ার রয়েছে, ওই লেয়ারের মাঝখানে থাকে, মধ্যে থাকে, অর স্ট্র্যাটা, অথবা কিভাবে থাকে, রকে থাকে, শিলার মধ্যে থাকে, আর স্ট্র্যাটাতে থাকে, ওই একটা লেভেলই, শিলার যে লেভেল তার মধ্যে থাকে। ফ্রেশ ওয়াটার ইজ এ রিনিউয়েবল রিসোর্স, ফ্রেশ ওয়াটার হচ্ছে রিনিউয়েবল রিসোর্স, মানে কি বারবার, এটা ফ্রেশ ওয়াটার রিনিউয়েবল মানে বারবার পাওয়া যায়। যেমন ধরো সমুদ্রে চলে যায় এই ওয়াটার, আবার সূর্যের আলোতে সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে আবার পাহাড়ের উপরে আসে, পাহাড়ের উপরে আবার বরফ জমা হয়, সেখান থেকে আবার নদীগুলোর মাধ্যমে জলটা আসছে, তার বারবার কিন্তু পুনরাবৃত্তি হয়, এই জন্য রিনিউয়েবল,
মানে একবার সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, তা বলে কিন্তু মিশে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে না, আবার সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে উপরে এসে আবার পাহাড়ের মাথায় গিয়ে জমা হচ্ছে, এগুলো রিনিউয়েবল। ইয়েট দ্য সাপ্লাই অফ গ্রাউন্ড ওয়াটার ইজ স্টিডলি ডিক্রিজিং। গ্রাউন্ড ওয়াটার, ভৌম জল, মাটির তলায় যে সাপ্লাই, জলের সাপ্লাই আছে, সেটা কিন্তু স্টিডিলি, স্থিরভাবে কমে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কভার্স অ্যাবাউট 3.0% অফ টোটাল এরিয়া অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল ভারতের মাত্র 3% অঞ্চল জুড়ে রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের এরিয়াটা ভারতের 3% মাত্র, আর অন্যান্য রাজ্যগুলো 97%, অ্যান্ড রেন্ডার্স হোম টু 8% অফ কান্ট্রিজ টোটাল পপুলেশন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রদান করছে 8% লোককে ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা কিন্তু 8% লোক থাকে। তাহলে দেখো, জমি কম কিন্তু লোক সংখ্যা বেশি। 3 ভাগ জমি ভারতের পুরো জমির, কিন্তু লোক সংখ্যা দেখো 8% ভারতের লোক সংখ্যা, তার মানে অনেক বেশি লোক পশ্চিমবঙ্গে থাকে, এটা বুঝতে হবে। কিন্তু the state possesses 7.5% of water resources of the country. The state, এই আমাদের যে রাজ্য, পসেসেস অধিকার করে 7.5% ওয়াটার রয়েছে, রিসোর্স অফ দ্য কান্ট্রি। ভারতের যে জল রয়েছে, হ্যাঁ, তার জলের 7.5% কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। কিন্তু জল দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জল পাওয়া যায়, কারণ ভারতের জলভাগে 7.5% রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের আয়তন কিন্তু ভারতের টোটাল এরিয়ার মাত্র 3%। ন্যাচারালি রিসোর্স অফ দ্য কান্ট্রি, ন্যাচারালি প্রাকৃতিকভাবে, অ্যান্ড দ্যাট ইজ বিকামিং ইনক্রিজিংলি স্কার্স, এবং এটা হয়ে যাচ্ছে অভাব ঘটে যাচ্ছে উইথ দ্য আনকন্ট্রোলড গ্রোথ অফ পপুলেশন। যেহেতু পপুলেশন গ্রোথকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি, গ্রোথ মানে বৃদ্ধি, এক্সপ্যানশন বিস্তার, অর ইরিগেশন নেটওয়ার্ক। ইরিগেশন মানে জলসেচের জন্য, জলসেচ করতে গেলে তোমরা জানো নদী থেকে বা খাল থেকে জল নেওয়া হয়, সেখানেও জল কমে যায়। সেই জলটা তো নদী আর খাল থেকে তো আসছে, সেটা যদি তুমি চাষের কাজে দাও, সেখানেও জলটা কমে যাচ্ছে নদীতে। আর এক্সপেনশন মানে পপুলেশন বিস্তার হচ্ছে। আর ডেভেলপমেন্টাল নিডস, এবং ডেভেলপমেন্টের কাজেও জল লাগে। কোনো একটা বাড়ি বানাতে গেলে, কোনো একটা বাঁধ বানাতে গেলে তোমরা জানো প্রচুর পরিমাণে জল লাগে, এই জন্য জল কিন্তু কমে যাচ্ছে, এটা বুঝতে হবে। এরপরে আসছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে জল কতটা পাওয়া যায় অ্যাভেলেবেল, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। সারফেস মানে কি, মাটির উপরে, এবং গ্রাউন্ড ওয়াটার, এবং যেটা মাটির নিচে পাওয়া যায়। আর অ্যাভেলেবিলিটি আর ইউটিলাইজেবল, যেটা হচ্ছে ব্যবহারযোগ্য, ইউটিলাইজেবল মানে ইউজেবল। সারফেস ওয়াটার, মাটির উপরে যে জল রয়েছে সেটা হচ্ছে 13.29, সেটা কিন্তু দেখো এখানে 13.29 রয়েছে। আর ইউজেবল, মাটির উপরে যে জলটা আছে তার থেকে 5.31, এটা কিন্তু এইটা কিন্তু ইউজেবল। তারপরে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার কত আছে, মাটির উপরের জলটা দেখতে পেলে, মাটির তলার জল রয়েছে 1.46, আর ইউটিলাইজেবল ওই 1.46ই ইউটিলাইজেবল মানে ব্যবহার করার যোগ্য। মাটির তলায় জল যখন তখন ব্যবহার করা যায়, মানে একটা কল লাগিয়ে দিলেই ইউজ করা যাবে, মাটির তলা থেকে জল তুলে ব্যবহার করা যায়, পুরো মাটির তলায় জলটা ফ্রেশ হয়। আর টোটাল 14.75, আর এখানে হচ্ছে ইউটিলাইজেবল 6.77, মানে মাটির উপরে যে জলটা পাওয়া যায় সেটা কিন্তু পুরোপুরি কিন্তু ইউজেবল নয়, কিন্তু মাটির নিচে যে জলটা পাওয়া যায় এটা পুরোটাই ইউজেবল। দেখতেই পাচ্ছ এখানে 1.46 আর 1.46 এখানে দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে এম স্ট্যান্ডস ফর, এর মানেটা কি, এম কথাটার মানেটা কি এখানে দিয়েছিল, এই যে এম, তার মানে মিলিয়ন হেক্টর মিটার, মিলিয়ন্স হেক্টেয়ার মিটার, অ্যান ইউনিট অফ ওয়াটার রিসোর্সেস। ওয়াটার যে জল যে ওয়াটার রিসোর্স, জলের যে মানে জলসম্পদ, এটাকে মাপার একটা ইউনিট, এই যেখানে বলে দিয়েছে কিসের, শতকরা না কিন্তু, এটা এম মানে মিলিয়ন্স
হেক্টেয়ার মিটার। এই যে 13.29 মিলিয়ন হেক্টর মিটার, 5.31 এটা হচ্ছে মিলিয়ন হেক্টেয়ার মিটার। বুঝতে পারছো? সব ক্লিয়ার হয়ে গেছে। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করে নেবে, কোনো রকম আমি কনফিউশন রাখতে চাই না। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যে এই যে রাজ্য আছে ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 জিওগ্রাফিক্যাল জোনস, 3টে ভৌগোলিক বিভাগে ভাগ করা যায়। সাচ অ্যাজ নর্থ পার্ট অফ বেঙ্গল, বাংলার হচ্ছে উত্তরের অংশ, রার এরিয়া ইন ওয়েস্টার্ন পার্টে রয়েছে রার এরিয়া, প্লেইনস টু দ্য ইস্ট অফ হুগলি, প্লেইনস রয়েছে ওয়েস্টার্ন পার্ট অ্যান্ড প্লেইনস, এবং সমতল ভূমি রয়েছে ইস্ট অফ হুগলি। হুগলি নদীর পূর্ব দিকে রয়েছে সমভূমি, তাহলে এই 3টে ভাগে ভাগ করা হলো। উত্তর বাংলার নর্দার্ন পার্ট অফ বেঙ্গল, উত্তর বাংলার এটাকে একটু কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে নর্দার্ন পার্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গের উত্তর দিকে। আর রার অঞ্চল তোমরা জানোই যে রার অঞ্চল কোনটা, আমি তো আগের দিন আলোচনাই করেছি, যেমন ওই দেখো মালদা, মুর্শিদাবাদ, এগুলো সব রার অঞ্চল। আর রয়েছে আর প্লেইনস টু দ্য ইস্ট অফ হুগলি, হুগলি রিভারের পূর্ব দিকে, হুগলি নদীর বাম দিকে যে প্লেইন রয়েছে, এই 3টে ভাগে ভাগ করা হয়েছে, ক্যান বি জোন, 3 জিওগ্রাফিক্যাল জোনে ভাগ করা হয়েছে। দ্য স্টেট হ্যাজ 2 মেইন ডিস্ট্রিক্টস ড্রেইনেজ জোনস, স্টেটের আছে, এই রাজ্যের আছে 2টো প্রধান ডিস্টিংক্ট ড্রেইনেজ জোন। ডিস্ট্রিক্ট মানে আলাদা বা পৃথক, ড্রেইনেজ জোন রয়েছে, অর্থাৎ নদ নদীর এরিয়া রয়েছে। কভার্ড বাই দ্য গঙ্গা, যে একটা কভার করেছে গঙ্গা, অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, সেটা গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর দ্বারা কভার করা হয়েছে। হোয়াইল দ্য ড্রেনেজ অফ নর্থ পার্ট অফ স্টেট ইজ মেইনলি সেন্টার থ্রু ব্রহ্মপুত্র, ড্রেনেজ মানে নদ নদী, উত্তর বাংলার যে উত্তরের যে নদ নদী, সেটা নর্দার্ন পার্টের সেই স্টেট, এটা মেইনলি ক্যাটার্ড থ্রু ব্রহ্মপুত্র, এগুলো ব্রহ্মপুত্রের দ্বারাই নিয়ন্ত্রিত। ক্যাটার্ড মানে ব্রহ্মপুত্র এখানকার জলের চাহিদা মেটাচ্ছে, ক্যাটার্ড। দ্য ড্রেইনেজ চ্যানেলস অ্যান্ড আর্টারিজ অফ সেন্ট্রাল, ড্রেইনেজ নদ নদীর চ্যানেল এবং আর্টারিজ মানে হচ্ছে কিন্তু ধমনী, আর এখানে কিন্তু ধমনী বোঝায়নি, এখানে হচ্ছে জলধারা অফ সেন্ট্রাল, সাউদার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল অফ স্টেট, এই রাজ্যের ফ্লো আইদার ইন্টু গঙ্গা, এগুলো ফ্লো করেছে গঙ্গা নদীতে, অর ইন্টু ভাগীরথী অথবা ভাগীরথী নদীতে। উত্তরে যে নদীগুলো আছে সব ব্রহ্মপুত্রে গিয়ে পড়েছে, আর দক্ষিণে যে নদীগুলো আছে সেগুলো গঙ্গা নদীতে গিয়ে পড়েছে, অর ইন্টু ভাগীরথী হুগলি নদীতে গিয়ে পড়েছে। হ্যাঁ, গঙ্গাটাই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে ভাগীরথী নাম, আর গঙ্গারই নাম দক্ষিণ দিকে হুগলি জেলার পর থেকে হুগলি নদী, অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ, এবং তাদের উপনদীতে গিয়ে পড়েছে। দ্য ডেল্টাইক সুন্দরবন এরিয়া, বদ্বীপীয় সুন্দরবনের অঞ্চলগুলো ইন দ্য সাউথ, দক্ষিণে, থ্রু দো ফর্মিং এ পার্ট অ্যান্ড পার্সেল, তাহলে বদ্বীপ অঞ্চল সুন্দরবন এরিয়ার কি বলছে, এরিয়া অফ সাউথ, হ্যাঁ, দো ফর্মিং এ পার্ট অ্যান্ড পার্সেল অফ রিভার, দ্য গঙ্গা রিভার সিস্টেম হ্যাভিং টাইডাল প্রবলেমস অফ ইটস ওন। তাহলে সুন্দরবন যে বদ্বীপ অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণে, এটা ফর্ম করে, যেটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, গঙ্গা রিভার সিস্টেমের এটা একটা অবিচ্ছেদ্য অংশ, গঙ্গা নদীর যে সিস্টেম রয়েছে তার একটা অবিচ্ছেদ্য অংশ, হ্যাভিং টাইডাল প্রবলেম, এখানে রয়েছে মানে টাইড, জোয়ার ভাটার প্রবলেম রয়েছে, অফ ইটস ওন, এটা নিজের, হ্যাজ ইটস টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক, এদের রয়েছে একটা টিপিক্যাল, একটা বিশেষ ধরনের ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, বিসাইডস, এছাড়াও দ্য সুবর্ণরেখা হ্যাভিং এ ভেরি স্মল বেসিন, সুবর্ণরেখার নদীর রয়েছে একটা ছোট্ট বেসিন, অববাহিকা, উইদিন দ্য স্টেট, এই আমাদের এই রাজ্যে, অলসো ডিজার্ভস
মেনশনিং, এটাও আমাদের উল্লেখ করার যোগ্য। তাহলে ইন দ্য নর্থ, উত্তর দিকে দ্য রিভার্স আন্ডার গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র বেসিনস হ্যাভিং দেয়ার ক্যাচমেন্টস বিয়ন্ড ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ। তাহলে উত্তরে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর যে অববাহিকা, হ্যাভিং দেয়ার ক্যাচমেন্ট মানে জলাধার, ইন্টারন্যাশনাল বর্ডারের কিন্তু বাউন্ডারির সীমানা ছাড়িয়ে চলে গেছে, নেপালে চলে গেছে, ভুটানে চলে গেছে, তিব্বতে গেছে, আউটফল ইন বেঙ্গল। এই সবগুলোই কিন্তু এই ক্যাচমেন্টগুলো, এই জলাধারগুলো বাংলাদেশে গিয়ে আউটফল হয়েছে, মানে বাংলাদেশে গিয়ে পতিত হয়েছে কোনো নদীর সঙ্গে ইন মোস্ট অফ দ্য কেসেস। এই যে জলধারাগুলো, এগুলো বেশিরভাগ সময় বাংলাদেশের কোন নদীতে গিয়ে পড়েছে। আর এগুলো কিন্তু ভারতের সীমানার মধ্যে কিন্তু পুরোটাই সীমাবদ্ধ নয়, এরা পাশাপাশি যে দেশগুলো আছে যেমন নেপাল, ভুটান, সিকিম, নেপাল, ভুটান, এদের সঙ্গে কিন্তু বাউন্ডারি শেয়ার করছে, বলেই দিয়েছে এখানে। ওই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ উইথ নেপাল, ভুটান, তিব্বতের সঙ্গেও রয়েছে। দ্য রিভার ব্রহ্মপুত্র ডাজ নট ফ্লো উইদিন দ্য স্টেট while the major rivers in the Brahmaputra basin flow through state. ব্রহ্মপুত্র নদীটা কিন্তু আমাদের এই রাজ্যের মধ্যে দিয়ে যায়নি, মানে প্রবাহিত হয়নি। while major rivers, বড় বড় নদীগুলো, in ব্রহ্মপুত্র বেসিন, ব্রহ্মপুত্র অববাহিকায় ফ্লো থ্রু স্টেট, এইগুলো কিন্তু আমাদের রাজ্য দিয়ে গেছে। অ্যান্ড নেমলি তিস্তা, জলঢাকা, এই নদীগুলোর নাম কি? তিস্তা আছে, তারপরে রয়েছে জলঢাকা, তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক 1 and 2, রায়ডাক 1, 2 অ্যান্ড সংকোচ এবং সংকোচ নদী। দ্য রিভার্স ইন দ্য গঙ্গা বেসিন ফ্লোয়িং থ্রু দ্য স্টেট, যে গঙ্গা বেসিনের মধ্যে দিয়ে নদীগুলো যে গেছে, যেগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে, আর নেমলি সেগুলো হচ্ছে মহানন্দা, তারপর হচ্ছে পাগলা, বানসলোই, তারপর হচ্ছে ভাগীরথী, হুগলি, চূর্ণী, ইছামতি এক্সেট্রা। এগুলো হচ্ছে গঙ্গা নদীর বেসিনের মধ্যে অববাহিকায় রয়েছে। এগুলো এই যে গঙ্গা বেসিন, দেখো গঙ্গা নদীর অববাহিকা মানে একটা নদীর যেখান দিয়ে গেছে সেই পুরো অঞ্চলটাকে কিন্তু নদীর অববাহিকা বলা হয়। এটা যদি আমাকে জিজ্ঞেস করো নদীর অববাহিকাটা কি, তাহলে নদী যেখান দিয়ে গেছে তার চারপাশের অঞ্চলটাকে নদীর অববাহিকা বলা হয়। আর এবারে কি, দা ট্রিবিউটারিস অফ ভাগীরথী, হুগলি আর ময়ূরাক্ষী। ভাগীরথী হুগলি নদীতে যে নদীগুলো এসে মিশেছে, উপনদী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, কংসাবতী, হলদি, রূপনারায়ণ, এগুলো নোন অ্যাজ দ্য ওয়েস্টার্ন বাউন্ডারিজ, এগুলোকে পরিচিত হিসেবে, এটা কি হিসেবে পরিচিত? এই নদীগুলি ওয়েস্টার্ন মানে পশ্চিমের ট্রিবিউটারি, নোন অ্যাজ দ্য ওয়েস্টার্ন ট্রিবিউটারি, এগুলো পশ্চিমের উপনদী, গঙ্গার পশ্চিম দিকের, মানে গঙ্গা নদীর পশ্চিম দিকের উপনদী। আর ছোটনাগপুর প্লেটা অফ ঝাড়খণ্ড, বিহার হ্যাভ দেয়ার আউটফলস ইনটু দ্য গঙ্গা ভাগীরথী সিস্টেম। তাহলে ছোটনাগপুর প্লেটার অফ ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটা বা মালভূমি বা বিহার হ্যাভ দেয়ার আউটফলস, এই নদীগুলো এখান থেকে এসেছে। আর আউটফল মানে এসে পতিত হয়েছে, পড়েছে ইনটু দ্য গঙ্গা ভাগীরথী সিস্টেম, গঙ্গা ভাগীরথী যে নদীর যে জলধারা রয়েছে তার সঙ্গে এসে এরা মিশেছে। দ্য সুবর্ণরেখা রিভার, সুবর্ণরেখা নদী অরিজিনেটিং ফ্রম ঝাড়খণ্ড, যেটা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে, ফ্লোস থ্রু দিস স্টেট, এই রাজ্যের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, ফর সার্টেন স্ট্রেচ, কিছুটা অঞ্চল, বিফোর ফলিং ইনটু বে অফ বেঙ্গল ইন ওড়িশা, এবং পড়েছে গিয়ে বঙ্গোপসাগরে আর উড়িষ্যায়। তাহলে কিছুটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে এই সুবর্ণরেখা রিভার, যেটা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা গেছে, তারপরে উড়িষ্যায় ঢুকে গেছে, আর উড়িষ্যায় প্রবেশ করার পর এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে বুঝতে পারছো কোন নদীটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে অল্প গেছে, আর তারপর উড়িষ্যায় পড়েছে, আর বে অফ বেঙ্গলে পড়েছে বঙ্গোপসাগরে, এটা হচ্ছে সুবর্ণরেখা। এরপর ইন কেস অফ ব্রহ্মপুত্র বেসিন, ব্রহ্মপুত্র যে বেসিন অববাহিকার বিষয়ে, মোস্ট অফ দ্য ওয়াটার গোস টু সি, বেশিরভাগ জলই সমুদ্রে চলে যায়, অ্যাজ নো ইন্টারসেপশন হ্যাজ বিন ডান
কোনো এখানে কোনো ইন্টারসেপশন করা হয়নি। নর্থ বেঙ্গলে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। ইন্টারসেপশন মানে কোনো বাধা দেওয়া হয়নি, কেউ ইন্টারসেপ্ট করেনি এরিয়াস এক্সেপ্ট ফর তিস্তা ব্যারেজ প্রজেক্ট। এই শুধু একটাই ব্যারেজ প্রজেক্ট আছে, তিস্তা ব্যারেজ প্রজেক্ট, হুইচ ইজ রেগুলেটিং স্ট্রাকচার অ্যান্ড নট এ কন্ট্রোলিং স্ট্রাকচার। যেটা হচ্ছে কন্ট্রোল করা না, যেটা রেগুলেটিং, নিয়ন্ত্রণ করা। আর রেগুলেটিং মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, কিন্তু এটা কিন্তু কন্ট্রোল করে না, এটা জাস্ট রেগুলেট করে, মানে কখন কতটা জল ছাড়া হবে না হবে এইগুলো, কিন্তু এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। তার কারণ হচ্ছে রেগুলেট মানেও নিয়ন্ত্রণ করা, আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ, কিন্তু দুটোর মানে একটু আলাদা এখানে। কারণ এরা কিন্তু জল ছাড়বে কখন, কখন ধরে রাখবে, এগুলোকে রেগুলেট করে, কিন্তু পুরোপুরি আমাদের দেশের উপর এটা নেই। এটা ইন্টারন্যাশনাল একটা আইন রয়েছে বাংলাদেশের সঙ্গে আমাদের, এই জন্যেই। দ্য অ্যাভারেজ রেইনফল ইন দিস পার্ট অফ স্টেট, রাজ্যের এই অংশের রেইনফল গড় বৃষ্টিপাত ইস অ্যারাউন্ড 3000 মিলিমিটার পার ইয়ার, প্রতি বছর, মানে প্রচুর। হুইচ গিভস রাইজ টু হিউজ রান অফ, যেটা দেয় হিউজ রান অফ, বাট ডিউ টু ইন্টারন্যাশনাল ক্যারেক্টার অফ দ্য রিভার্স। ইন্টারন্যাশনাল ক্যারেক্টার অফ দ্য রিভার্সের যে এটার জন্য রয়েছে হিউজ রান, মানে এতে করে প্রচুর জল আসে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারেক্টার অফ রিভার রয়েছে ডিউ টু ইন্টারন্যাশনাল ক্যারেক্টার অফ রিভার, নদীর একটা চরিত্র রয়েছে। দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ, অযথাযথ মানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, ভৌগোলিক সীমা রয়েছে। নো বিগ রিজার্ভায়ার প্রজেক্ট কুড বি আন্ডারটেকেন, এখানে কোনো বড় রিজার্ভার তৈরি করা যায়নি, কারণ এখানে বাউন্ডারি রয়েছে আর বড় রিজার্ভার করার মতো জায়গাও নেই, তাই জন্য রিজার্ভার করা যায়নি ইন দিস পার্ট অফ দ্য স্টেট, রাজ্যের এই অংশে। ইন কেস অফ সাউথ বেঙ্গল, দক্ষিণ বাংলার ক্ষেত্রে, দ্য অ্যাভারেজ ইয়ারলি রেনফল ইজ অ্যারাউন্ড 1500 মিলিমিটার, দক্ষিণ বাংলায় এতটা বৃষ্টিপাত হয় পার ইয়ার। অ্যান্ড নাম্বার অফ বিগ রিজার্ভায়ার প্রজেক্ট এখানে রয়েছে দক্ষিণ বাংলা, কারণ জমি বেশি, এখানে বাউন্ডারিটা কোনো সমস্যা নয়, তাই এখানে বড় রিজার্ভায়ার আছে, রিজার্ভার রয়েছে, হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, তো নির্মাণ করা হয়েছে ইন দিস পার্ট অফ দ্য স্টেটের এই অংশে, রাজ্যের এই অংশে। এরপর দ্য মেইন সোর্স অফ ওয়াটার রিসোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল আর রিভার্স, পশ্চিমবঙ্গের যে জলের যে উৎস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নদী, লেকস, হ্রদ, পন্ডস, পুকুর, গ্রাউন্ড ওয়াটার, ভৌমজল অ্যান্ড আদার ওয়াটার বডিজ, এবং অন্যান্য ওয়াটার বডিজ, অর্থাৎ অন্যান্য জলাশয়। দ্য স্টেট ফলস উইদিন টু মেজর মেট্রোলজিক্যাল সাবডিভিশন। দ্য স্টেট, এই রাজ্যটা এসে পড়েছে উইদিন টু মেজর মেটেরিওলজিক্যাল সাবডিভিশন, দুটো মেজর মেটেরিওলজিক্যাল সাবডিভিশন অফ ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট IMD, ভিজ, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই রাজ্যটা পড়েছে উইদিন টু মেজর মেটেরিওলজিক্যাল সাবডিভিশনের মধ্যে পড়েছে ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের অনুযায়ী। একটা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। রেনফল ইজ কজড মেইনলি রেনফল এখানে আসে কজড মেইনলি ডিউ টু দ্য সাউথ ওয়েস্ট মনসুন। রেনফল হচ্ছে এখানে সৃষ্টি হয় ডিউ টু মানে কারণে সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বৃষ্টির জন্য, অ্যান্ড অলসো বাই ডিপ্রেশন, নিম্নচাপের জন্য, অ্যান্ড সাইক্লোনিক স্টর্ম, ঝড়ের জন্য। দ্য অ্যাভারেজ রেনফল ইন দিস স্টেট ইজ 1750 মিটার। অ্যাভারেজ রেনফল হয় 1750 মিটার, অফ হুইচ মোর দ্যান 75% অকার্স ডিউরিং দ্য মনসুন পিরিয়ড। তার মধ্যে 75 ভাগই হয় মনসুন পিরিয়ড, মানে হচ্ছে ওই মৌসুমি বৃষ্টির সময়, অর্থাৎ বর্ষাকালে। while the hilly regions at the Himalayas foothills receives heaviest rainfall, যখন হিমালয়ের যে ফুটহিলস পাদদেশে, তখন সেখানে হেভিয়েস্ট রেইনফল হয়, খুব বৃষ্টিপাত হয়,
রেঞ্জিং ফ্রম 2200 মিলিমিটার টু 3800 মিলিমিটার। এত পরিমাণ বৃষ্টিপাত হয়। অ্যাভারেজ রেনফল 3000 মিলিমিটার, এতটাই বৃষ্টিপাত হয়। দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট ইন দ্য প্লেন্স রিসিভ রেনফল। সাউদার্ন ডিস্ট্রিক্টগুলো, দক্ষিণের জেলাগুলো রেনফল রিসিভ করে উইদিন 1125 millimeter to 1875 millimeter, average rainfall 1500 millimeter। এটাকে অ্যাভারেজ করা হয়েছে, এই 1125 আর 1875কে অ্যাভারেজ করে 1500 মিলিমিটার গড়ে বৃষ্টিপাত হয়। এটা কিন্তু বলা হয়েছে আর্সেনিক, এটা একটা মানে এটা একটা পদার্থ। এই পদার্থটা জলের সঙ্গে থাকলে কিন্তু মানুষের অনেকগুলো রোগ তৈরি হয়, মানুষের মধ্যে অসুখ তৈরি হয়। আর্সেনিক, অকারেন্স অফ আর্সেনিক বিয়ন্ড পারমিসিবল লিমিট। আর্সেনিক থাকে কিন্তু সেটা যখন বেশি হয়ে যায়, পারমিসিবল লিমিটের বেশি হয়ে যায়, তখনই সেটা ক্ষতিকারক। অকারেন্স অফ আর্সেনিক বিয়ন্ড পারমিসিবল লিমিট, পারমিসিবল লিমিটের বাইরে ইজ এ মেজর থ্রেট টু দ্য ন্যাচারালি অ্যাভেলেবল গ্রাউন্ড ওয়াটার ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ন্যাচারালি অ্যাভেলেবল যে গ্রাউন্ড ওয়াটার রয়েছে তার সেটার কিন্তু সেটার থেকে যে আর্সেনিকটা রয়েছে তখন সেটা যখন খুব বেশি মাত্রা হয়ে যায়, এটা হচ্ছে খুব থ্রেট। এটা হচ্ছে আমাদের জীবনের উপর বড় একটা ভয় ভীতি প্রদর্শন করে। দ্য প্রবলেম অফ আর্সেনিক পয়জনিং ডিউ টু ইউজ অফ টিউবওয়েলস। প্রবলেম অফ আর্সেনিক হচ্ছে পয়জনিং হচ্ছে ডিউ টু ইউজ অফ টিউবওয়েল যেগুলো ব্যবহার করা হয় ফর ওয়াটার সাপ্লাইয়ের জন্য হ্যাজ বিন অ্যালার্মিং ফর 8 ডিস্ট্রিক্ট, 8টা জেলার জন্য অফ লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন্স, লোয়ার গাঙ্গেয় সমভূমির জন্য, ইনক্লুডিং কলকাতাতেও পাম্প থেকে যে জলগুলো তোলা হয় সেখানে আর্সেনিক থাকতে পারে। হোয়ার গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেটস বাই আর্সেনিক, যেখানে মাটির তলায় জল মানে ভৌম জল কন্টামিনেটেড মানে দূষিত হয়, পয়জন্ড বাই আর্সেনিকের দ্বারা, আর অ্যাভেলেবেল ইন শ্যালো লেভেল। আর্সেনিক থাকে কোন লেভেলে না, শ্যালো লেভেল, মানে কি মাটির তলায় খুব গভীরে নয়, ডিপে নয়, শ্যালো, যেটা মাটির তলায় অগভীর, মানে 100 ফুটের কলের জল যদি কেউ 100 ফুট কল করে কেউ যদি জল নেয় বা 50 ফুট কল করে কেউ যদি জল নেয়, তাহলে সেই জলে আর্সেনিক থাকার সম্ভাবনা বেশি, যা পান করলে কিন্তু জলের সঙ্গে পান করলে আমাদের মারাত্মক অসুখ হতে পারে। ইন ওয়েস্ট বেঙ্গল উই জেনারেলি রিসিভ রেনফল ইন হেভি শাওয়ার্স ফলোড বাই ড্রাই স্পেলস। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমরা রিসিভ করি রেইনফল, বৃষ্টি, হেভি শাওয়ার্স, প্রচুর বৃষ্টিপাত হয়, ফলোড বাই ড্রাই স্পেল, এখানে ড্রাই স্পেলও থাকে, যেমন শীতকালে বৃষ্টি হয় না। When it rains the soil is not able to absorb water, সয়েল যখন জলগুলোকে শোষণ করতে পারে না at the rate of rainfall, যেভাবে বৃষ্টিপাত হয় সেই হিসেবে জলগুলোকে মাটি সেটাকে শোষণ করতে পারে না, as a result of most of the rain drains away, leaving very little for storage। বেশিরভাগই রেইন বৃষ্টি ড্রেনস অ্যাওয়ে মানে বয়ে চলে যায়, নদী দিয়ে বয়ে চলে যায়, লিভিং ভেরি লিটেল ফর স্টোরেজ, এবং খুব কমই থাকে স্টোরেজ মানে জমা করার জন্য, অ্যান্ড দ্য রিচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার, এবং গ্রাউন্ড ওয়াটারকে আবার রিচার্জ করার জন্য, যাতে মাটির তলায় জল থাকে সেটাকে রিচার্জ করতে হবে, তো নাহলে মাটির তলায় জল তো কমে যাবে। ফর দিস ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্সেস ল্যাক অফ ওয়াটার। এর জন্য পশ্চিমবঙ্গ এখন দেখতে পাচ্ছে জলের অভাব, ইভেন ফর ডোমেস্টিক ইউসেজ, মানে গৃহস্থালির ব্যবহারের জন্য। সো উই নিড টু হারভেস্ট রেইন, তাই আমাদের রেইনকে, বৃষ্টির জলকে ধরে রাখতে হবে। ইন দিস রিগার্ড, এই জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ইনিশিয়েটেড এ প্রজেক্ট, এর জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছে একটা প্রকল্প, জল ভরো প্রজেক্ট, রিজার্ভ ওয়াটার, জল ধরো আর জলকে রিজার্ভ করে রাখো। টু প্রিজার্ভ রেইন ওয়াটারকে বৃষ্টির জলকে ধরে রাখার জন্য, অ্যান্ড আদার ন্যাচারাল ওয়াটার অ্যাভেলেবেল বাই কেয়ারফুলি কন্ট্রোলিং দ্য রিসেপটিভ সোর্সেস, এবং আদার ন্যাচারাল ওয়াটার প্রাকৃতিক জল যেটা অ্যাভেলেবল পাওয়া যায়, বাই কেয়ারফুলি কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করে দেয় রেসপেক্টিভ সোর্সেস, এই পরপর যে সোর্সগুলো আছে রেসপেক্টিভ। ইনিশিয়েটিভস আর বিং টেকেন, উদ্যোগ নেওয়া হয়েছে টু এস্টাবলিশ অ্যাপ্রোপ্রিয়েট স্টোরেজ, যাতে করে তৈরি করা যায় অ্যাপ্রোপ্রিয়েট স্টোরেজ, মানে হচ্ছে যেখানে জল সঞ্চয়ের জন্য যে জলাধার তৈরি করা যায়, তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে। স্টোরেজ ট্যাঙ্কস অ্যান্ড চেক ড্যামস, ট্যাঙ্ক মানে বড় পুকুর তৈরি করা হচ্ছে, চেক ড্যামস অফ ভেরিয়াস ক্যাপাসিটিস, ড্যাম
তৈরি করা হচ্ছে, ভেরিয়াস ক্যাপাসিটিস ইন ডিফারেন্ট এরিয়াস ইন দ্য স্টেট। স্টেটের বিভিন্ন অংশে এইগুলো করা হচ্ছে। মেজরিটি অফ রুরাল পপুলেশন, গ্রামের বেশিরভাগ লোকই অফ আওয়ার স্টেট ডিপেন্ডস অন এগ্রিকালচার, তারা নির্ভর করে কৃষি কার্যের উপরে ফর দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকার জন্য। দ্য ল্যাক অফ অ্যাডিকুয়েট ওয়াটার রিসোর্সেস হ্যাজ ইনডিউসড হাই লেভেল আনসার্টেনিটি। অ্যাডিকুয়েটেড ওয়াটার রিসোর্স কম থাকার জন্য, ল্যাক মানে অভাব হওয়ার জন্য, ইনডিউসড হাই লেভেল আনসার্টেনিটি, তাদের মধ্যে হাই লেভেল আনসার্টেনিটি অনিশ্চয়তা রয়েছে, ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা রয়েছে, ইন মাইন্ড অফ দিস পিপুল এই লোকেদের মনে, কারণ এগ্রিকালচার করতে গেলে জল পাবে না, এটা মনের মধ্যে রয়েছে। দ্য প্রিজার্ভ ওয়াটার রিজার্ভ ওয়াটার ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট এই যে উদ্যোগটা নিয়েছে অফ ওয়েস্ট বেঙ্গল, দাস ট্রাইজ টু চেষ্টা করে প্রোভাইড এ সলিউশন একটা সমাধান করতে টু ওয়াটার ক্রাইসিস, ওয়াটার যে অভাব জলের অভাব সেটা ইন আওয়ার স্টেট আমাদের স্টেটেও আমাদের রাজ্যে। ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ স্টার্টেড, এরা যৌথভাবে শুরু করেছে প্রজেক্ট, একটা প্রকল্প শুরু করেছে কল্ড এক্সিলারেটেড ডেভেলপমেন্ট। এটাকে বলা হয় এক্সিলারেটেড ডেভেলপমেন্ট, বলা হয় ডেভেলপমেন্ট অফ মাইনর ইরিগেশন। মাইনর ইরিগেশন মানে অল্প অল্প জলসেচ, ইন মাইনর এডিএমআই, এখানে একটা ব্র্যাকেট হবে, এডিএমআই ব্র্যাকেট হবে। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায়, ইন মার্চ 2012, মার্চ 2012-তে দ্য প্রজেক্ট গেটস ফান্ডিং, প্রজেক্টটা ফান্ডিং পেয়েছে, মানে এই প্রজেক্টে টাকা পাওয়া গেছে, ফান্ডিং অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের থেকে, ওয়ার্ল্ড ব্যাংকের থেকেও টাকা পাওয়া গেছে যাতে এগুলো করা যায়। দ্য হিলি ডিস্ট্রিক্টস অফ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সাফার অ্যাকিউট গ্রাউন্ড ওয়াটার স্কারসিটি। পার্বত্য অঞ্চল এই যে জেলাগুলো বলা হলো, এদের কিন্তু গ্রাউন্ড ওয়াটারের জলের অভাব খুব রয়েছে, স্কারসিটি মানে অভাব, অ্যান্ড পুয়ার ন্যাচারাল ওয়াটার রিচার্জিং, এখানে ন্যাচারাল ওয়াটার রিচার্জিং করা যায় না, মানে গ্রাউন্ড ওয়াটারের ভূমির তলায় জল কমেই যাচ্ছে, ওয়িং টু দেয়ার টপোগ্রাফি, তাদের অবস্থান অনুযায়ী, তারা যেখানে অবস্থান করছে সেই অনুযায়ী। আর রেইন ওয়াটার হারভেস্টিং could therefore provide a cheap and dependable source of water. Rainwater harvesting could therefore provide a cheap and dependable source of water. তাহলে রেইন ওয়াটারকে, বৃষ্টির জলকে যদি ধারণ করা যেতে পারে, তাহলে দেয়ারফোর প্রোভাইড, একটা দিচ্ছে চিপ, সস্তা এবং নির্ভরশীল সোর্স অফ ওয়াটার, এটা জলের উৎস দিতে পারে টু দ্য পিপল অফ দিস রিজন, এই অঞ্চলের লোকেদের কাছে। তাহলে এই যে অঞ্চলের লোকেদের কি করতে হবে, বৃষ্টির জলকে ধরে রাখতে হবে, বৃষ্টির জলকে ধরে রাখতে হবে, কারণ বৃষ্টির জল যাতে ড্রেন হয়ে চলে না যায়, বিভিন্ন যে কন্টেইনার, সেই কন্টেইনার গুলোকে চালের উপর রেখে বা ছাদের উপর রেখে, বা বৃষ্টি যখন চাল দিয়ে গড়িয়ে পড়বে তখন বৃষ্টির জলকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু তাদের ভৌমজলও বাড়বে, আর তাদের জল নদী দিয়ে বয়ে যাওয়ার আগে তারা কিন্তু জলটাকে ধরে রাখতে পারবে। এবার অ্যাক্টিভিটি তোমাদের কি কি করতে হবে, এখানে এই পর্যন্ত রয়েছে অ্যাক্টিভিটি। কিপ এ বিগ কন্টেইনার অর পট আউট অন দ্য রুফ, ছাদের উপর রাখো, অফ ইউর হাউস, বাড়ির ডিউরিং রেইনি সিজন, বর্ষাকালে রাখো, টু কালেক্ট রেইন ওয়াটার সংগ্রহ করার জন্য। হোয়েন দ্য কন্টেনার ইজ ফুল, যখন কন্টেনারটা ফুল হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, ইউ ক্যান ইউজ দ্য সেম, এই জলটাকে ইউজ করতে পারো ফর ওয়াশিং ইউটেন্সিলস অ্যান্ড ক্লথস, তাহলে বাসন মাজার জন্য আর জামা কাপড় ধোয়ার জন্য। সেভ এভরি ড্রপ অফ ওয়াটার, রক্ষা করো প্রত্যেকটা ওয়াটারের ড্রপ, সেভ এভরি ড্রপ অফ ওয়াটার, প্রত্যেকটা ওয়াটার ড্রপকে সেভ করো। আর এখানে যেটা আমি বলছিলাম যে এমটিআই, এটাকে হচ্ছে রিসোর্স ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট, ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট, এখানে হচ্ছে ইন আওয়ার স্টেট, এখানে একটা ফুল স্টপ হবে, কিন্তু পড়তে গিয়ে বুঝতে পেরেছিলাম এখানে একটা টাইপিং মিস্টেক আছে, টু ওয়াটার ক্রাইসিস ইন আওয়ার স্টেট, এইটা হবে। আর তারপর হচ্ছে ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ স্টার্টেড দ্য প্রজেক্ট।
তাহলে বুঝতে পেরেছো প্রত্যেকটারই আমি বাংলা মানে যতটা পেরেছি অনেক বড় আমি বড় জিনিসটা বাংলায় বলেছি। একটু তো মানে বুঝতেই পারছো একটু পরিশ্রম তো হয়েইছে এবং যতটা সহজ করে পারি বলে দিয়েছি। এইগুলো বাংলা মানে বলা কিন্তু খুব একটা সহজ নয়। তাহলে আমি অনেক মানে কিন্তু এখানে বলে দিয়েছি আমি। তোমরা যদি এই ভিডিওটা দেখো নিশ্চয়ই উপকৃত হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কেন এরকম ভিডিও তোমরা পাবে। ইংলিশের উপরে অনেক ভিডিও আমার করা আছে, প্রশ্নের আনসার করা আছে, সেগুলো কিন্তু খুব সোজাভাবে আমি করে দিয়েছি। ইংরেজির প্রশ্নের আনসারগুলো আমার চ্যানেলের প্রশ্নের আনসারগুলো তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের ইংরেজির যে প্রশ্নের এক্সারসাইজ প্রশ্নের আনসার বা অ্যাক্টিভিটির প্রশ্নের আনসার আমি খুব সহজভাবে করে দিয়েছি। আর চ্যানেলটাকে এই জন্য তোমরা যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা বুঝবে তোমরা কি করবে। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো।